আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফ্লিকবলে সত্যিকার অর্থে অসাধারণ একটা সময় কাটাচ্ছে বার্সা। একটার পর একটা ম্যাচে শুধুমাত্র যে আমরা জয় পাচ্ছি ব্যাপারটা এমন নয়। 4-0 অনেকগুলো স্কোর লাইন হচ্ছে, 4-1 অনেকগুলো স্কোর লাইন হচ্ছে। লাকি ফোরের মাধ্যমে বার্সা কিন্তু একের পর এক কমপ্লিট ডমিনেশন দেখাচ্ছে। সেটা চ্যাম্পিয়ন্স লিগ হোক, সেটা লা লিগা হোক। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনার বর্তমান ফর্মটা শেষ কবে এতটা ধারাবাহিকভাবে দেখেছেন একেবারে পার বার্সা ফ্যানও কিন্তু বলতে পারেন না। অনেক অনেক দিন ধরে যদি আসলেই খেলাটা দেখে থাকেন তাহলে এটা বলা যায় যে আসলেই এতটা লম্বা সময় ধরে একেবারে শুরুতে এসেই খুব কম কোচই বার্সার ইতিহাসে আছেন যারা কিনা এত এত সাফল্য পেয়েছেন। সেটা যাই হোক, আমরা যখন সাফল্য নিয়ে আলোচনা করি তখন আমরা হানসি ফ্লিকের পাশাপাশি প্লেয়ারদেরকে নিয়েও আলোচনা করি, যেমন লেভানডফস্কির কথা বলেন কিংবা রাফিনার কথা বলেন। রাফিনা তো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল স্কোরার, লেভানডফস্কি সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার। লা লিগার ক্ষেত্রে লেভানডফস্কি হাইয়েস্ট গোল স্কোরার, অর্থাৎ তারা বিভিন্ন কম্পিটিশনে তাদের ক্লাসটা দেখাচ্ছেন। গোলে এতটা এগিয়ে না থাকলেও লামিন ইয়ামাল প্লে মেকিংয়ে যা করছেন, প্রত্যেকটা ম্যাচে যে পরিমাণ চান্সেস ক্রিয়েট করছেন, ইয়ামাল শুধুমাত্র বর্তমানে প্রেক্ষাপটে নয়, বার্সার জন্য অন্তত এক দশকের জন্য বিশাল একটা সম্পদ, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তবে একই সঙ্গে বার্সার ফাইনাল থার্ডে এই স্টার প্লেয়ারদের পাশাপাশি বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যাদেরকে আমরা আনসাং হিরো বলতে পারি, যারা আসলে তাদের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখছেন। হয়তোবা একটু কম আলোচনা হচ্ছে আজকের এই ভিডিওতে। আমি আরও একবার এই আনসাং হিরো অর্থাৎ কিছুটা হলো আন্ডার রেটেড তবে আসলে অসাধারণ খেলছেন এমন কয়েকজন প্লেয়ার সম্পর্কে কথা বলতে চাই। প্রথমেই ডিফেন্সে ইনিয়াগো মার্টিনেজের কথা বলতে হবে। কে ভেবেছিল যে ইনিয়াগো মার্টিনেজ এই সিজনটা এতটা স্ট্রংলি কাটাবেন, বিশেষ করে যখন বার্সেলোনার ডিফেন্সে খুব বেশি অপশন নেই, বিশেষ করে যখন আন্দ্রেস ক্রিস্টেনসেনের মতো একজন প্লেয়ার ইনজুরির কারণে একেবারে খেলতেই পারলেন না, যেখানে রোনাল্ড আরাহু অফ অ্যান্ড অনের মধ্যে দিয়ে থাকলেন একের পর এক ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে। সেখানে বার্সার ডিফেন্সটা একেবারে নড়বড় হয়ে যাওয়ার কথা, কিন্তু ইনিয়াগো মার্টিনেজ শুধুমাত্র যে একজন ডিফেন্ডার হিসেবে এখানে অবদান রেখেছেন ব্যাপারটা এমন নয়, বরঞ্চ একই সঙ্গে ডিফেন্সে সেন্টার ব্যাকদের মধ্যে যে কোনো একজনকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার থেকে সেখানে ইনিয়াগো মার্টিনেজ মুনশিয়ানা দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে গোল কিংবা অ্যাসিস্টও পেয়েছেন, যেমন সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত একটা অ্যাসিস্ট পাউ কুবার্সিকে ওই জায়গা থেকে করলেন, যদিও সেটা শেষ পর্যন্ত রাফিনার গোল হিসেবে কনসিড হয়েছে। তবে সেখানে আসলেই ঠান্ডা মাথায় ওই হেডটা যেটা ইনিয়াগো মার্টিনেজ দিয়েছেন সেটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ইনিয়াগোর এই পারফরমেন্সটা আলাদা করে অ্যাকনোলেজ করলাম। অবশ্যই পাউ কুবার্সির কথা বলতে হবে। এত কম বয়সে গত সিজন থেকে কিন্তু আস্থার প্রতীক হিসেবে এসেছেন। বার্সার সেন্টার ব্যাক পজিশনে পাউ কুবার্সিকে দেখলে একেবারে আমার কাছে মনে হয় না যে এত কম বয়স। আমার কাছে মনে হয় একটা লম্বা সময় ধরে তিনি আসলে বার্সাতে আছেন এবং বার্সার মূল দলের সাথে তার খেলার এক্সপিরিয়েন্সটা অনেক। পাউ কুবার্সি সত্যিকার অর্থে এখানে একটা বড় রকমের ভেরিয়েশন নিয়ে এসেছেন, তার মাধ্যমে আরাহর মতো প্লেয়াররা যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন এবং মাত্র 18 বছর বয়সী এই প্লেয়ারটা বার্সার জন্য যে একটা লং টার্ম প্রসপেক্ট সেটা তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচে প্রমাণ করছেন। আমরা আপফ্রন্ট যদি চিন্তা করি, ফেররান তোরেসের কথা আরও একবার মনে করতে পারি। ফেররান গুরুত্বপূর্ণ একের পর এক গোল করেছেন, বদলি হিসেবে নেমে গোল করেছেন, গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল পেয়েছেন। হ্যাঁ, কিছু ম্যাচে মিসও করেছেন, তবে ফেররানের এই গোলগুলোকে বাদ দিলে অনেক ক্রুশাল মোমেন্টে বার্সা আসলে বিপদে পড়তে পারত। আমরা ফুল ব্যাক হিসেবে জুলস কুন্ডে কিংবা আলেহান্দ্রো বালদের অবদানের কথা বলতে পারি। বার্সার ফুল ব্যাকদেরকে একটা ডুয়েল ডিউটি থাকে, সব ফুল ব্যাকদেরই থাকে, তবে বার্সার একটু বেশি করে থাকে। জুলস কুন্ডে তো এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং একজন রাইট ব্যাক, এটা বলা যায়। লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদে শুধুমাত্র একজন ওভারল্যাপিং লেফট ব্যাক নন, বরঞ্চ তিনি অনেক সময় উইঙ্গারের মতো মুভ করেন। তার স্পিড, অ্যাজিলিটি, তার ড্রিবলিং স্কিল প্রত্যেকটা ম্যাচে বার্সার কাজে লাগছে। তবে যার কথা আমার স্পেশালি অনেক বেশি করে আসলে মনে পড়ছে এই মুহূর্তে মিডফিল্ডে, তিনি হচ্ছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। পেদ্রি আসলে কি লেভেলের একজন ফুটবলার সেটা নিয়ে আমরা অল্প বিস্তর অনেক আলোচনা করেছি। তবে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর সিচুয়েশনটা আরও অনেক বেশি করে গ্লোরিফাই করা উচিত, কারণ ভীষণ রকমের চাপে ছিলেন যে বার্সা তাকে আসলে ধরে রাখবে কিনা, বিক্রির জন্য তার উপর একটা প্রেশারাইজ সবসময় কিন্তু ছিল। সেই প্রেশারটা অ্যাবজর্ভ করেছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। সিজনের ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলোকে কাটিয়ে বোর্ডের কাছ থেকে প্রেশারটা নিজে গ্রহণ করে উল্টো পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেছেন যে এখনও ফ্র্যাঙ্কি ডি ইয়ং তার পজিশনে, যেটা আমি দিনের পর দিন বলে আসছি, যেটা আপনারা কমেন্ট বক্সে অনেকে বলছেন যে 4-2-3-1-এ একজন মিডফিল্ডারের সাথে বক্স টু বক্স মিডফিল্ডার রোলে ফ্র্যাঙ্কি ডি ইয়ং অসাধারণ একটা অপশন। তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচে এই জিনিসটা প্রমাণ করছেন। তার কামব্যাকটা যেভাবে তিনি আরও একবার বার্সার খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হিসেবে ফিরে এসেছেন, এটা একটা লম্বা সময় ধরে আমার মনে থাকবে। তার এই ব্যাপারটাও কিন্তু অ্যাকনলেজ করা উচিত। বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে বললাম, এর বাইরেও অনেক কিছু বলার থাকে, সামনে বলার চেষ্টা করব। আদিওস ভিস্কা এল বার্সা।